আইআইটি খড়গপুরের প্রথম অধিকর্তা ছিলেন একজন বাঙালি, স্যার জ্ঞানচন্দ্র ঘোষ। সালটা ১৯৫০। ভারত সরকার সিদ্ধান্ত নেয় দেশের নানা প্রান্তে উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, আর এই প্রতিষ্ঠানের অধিকর্তা হয়ে এলেন জ্ঞানচন্দ্র ঘোষ। শিক্ষার পাঠ্যক্রম, গবেষণাগার সব নিজের মতন করে সাজালেন। কারো প্রভাব মেনে নেননি তিনি, শুধু পরামর্শ নিয়েছেন। আমাদের দেশে পলিটেকনিক শিক্ষার প্রচলন তারই হাত ধরে। তাকে এই কারিগরি বিভাগ পত্তনের জনক বলা যেতে পারে। ১৯৫৪ সাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম প্রিয় ছাত্র জ্ঞানচন্দ্র ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ গ্রহণ করতে অনুরোধ করেছিলেন, কিন্তু আইআইটি ছাত্ররা তাকে ছাড়বেন না। অবশ্য তাদের অনেক বুঝিয়ে তিনি কলকাতায় আসতে পেরেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যাদের নিজের ছেলের মতো মানুষ করেছেন, জ্ঞানচন্দ্র ঘোষ তাদের অন্যতম। ছাত্র হিসেবে ছিলেন অসম্ভব মেধাবী। পুরুলিয়া, গিরিডির পর জ্ঞানচন্দ্র ও তার মেসতে একসাথে ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। আইএসসি পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন, তারপর ভর্তি হয়েছিলেন বিএসসি ক্লাসে। মেঘনাথ সত্যেন্দ্রনাথ গেলেন অন্যদিকে, আর জ্ঞানেন্দ্রনাথ গেলেন আরেক দিকে। ১৯১৬ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নিয়ে প্রফুল্লচন্দ্র যখন বিজ্ঞান কলেজে যোগ দিলেন, জ্ঞানচন্দ্র তার গবেষণা সহকারী হিসেবে এসেছিলেন। বাংলা জুড়ে তখন স্বাধীনতার লড়াই। জ্ঞানচন্দ্র নিজেও ছাত্রদের মিছিলে একাধিকবার যোগ দিয়েছেন। ১৯১৯ সাল তারকনাথ পালিত স্কলারশিপ নিয়ে জ্ঞানচন্দ্র পৌঁছলেন লন্ডনে। ছবি কি করে ওঠে এই বিষয়ে জানবার একটা ইচ্ছে ছিল তার, সেই জন্য তিনি আলোক রসায়ন নিয়ে লন্ডনে কাজ করেছেন। বহুকালের ইচ্ছা ছিল জার্মানি যাওয়ার। তড়িৎ বিশ্লেষণ তত্ত্ব নিয়ে যারা কাজ করেছেন, দুনিয়া যারা নাম কিনেছেন, তাদের সাথে দেখা করবেন তিনি। একেবারে শুরুতে যে গবেষণার কাজ করেছেন জ্ঞানচন্দ্র, সেটাই মনে হয় তার জীবনের সর্বশ্রেষ্ঠ। তীব্র তড়িৎ বিশ্লেষ্যদের নিয়ে মৌলিক তত্ত্ব প্রণয়ন করেন। দেশে ফেরার পথে গেলেন জার্মানি। একে একে নার্নস্ট, প্ল্যাঙ্ক, হারার সবার সঙ্গে দেখা হলো তার। সবাই তার কাজের উচ্চ প্রশংসা করলেন। ওদিকে শিক্ষক প্রফুল্লচন্দ্র তাঁর এই কাজকে ঘোষের নিয়ম হিসেবে চিহ্নিত করলেন। পরে আমরা দেখেছি জ্ঞানচন্দ্রের কাজের ওপর ভিত্তি করে পল ডিভাই ও হুকেল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ধর্মকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবে তৈরি হচ্ছে। ফিলিপ হ্যারটগ জ্ঞানচন্দ্রকে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। খুশি মনে তিনি সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন। জ্ঞানচন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন ১৯২১ সালে, তখন মাত্র তার ১৫ বছর বয়স। রসায়ন বিভাগটি সাজিয়েছিলেন মনের মতন করে। কৃষি রসায়ন ও জৈব রসায়ন বিভাগ চালু হয়েছিল। তাঁর গবেষণার উৎকর্ষ বহু ছাত্রকে সেই সময় ওই বিশ্ববিদ্যালয়তে টেনে নিয়ে গিয়েছিল। ওদিকে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স রমনের পর যোগ্য অধিকর্তা খুঁজছে। যোগ দিলেন জ্ঞানচন্দ্র। সেখানে তিনি অনেক বিভাগ খুলেছিলেন: পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ফার্মেন্টেশন টেকনোলজি, হাই প্রেশার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্যাস রিয়াকশন ইত্যাদি। প্রশাসন দেখেছেন, তবে কখনো গবেষণার কাজ অবহেলা করেননি। একজন বাঙালি, মাত্র ২৭ বছরে বিভাগীয় প্রধান। মাত্র ৪২ বছর বয়সে তিনি আইআইএসসির অধিকর্তা। অভাবনীয় পরিশ্রম করতেন। দিনে খাটতেন ১৫ থেকে ১৬ ঘন্টা। শিল্প ও কারখানা তৈরির জায়গা অনুসন্ধানের জন্য সারা ভারত ঘুরতেন তিনি, কিন্তু কলকাতাতে তিনি খুব বেশি দিন থাকতে পারলেন না। কর্মোদ্যম মানুষদের কান্না চাই। অনুরোধ পাঠিয়েছিলেন খোদ নেহরু পরিকল্পনা কমিশনের সদস্য হতে। তাকে দিল্লি আসতে হল। জীবনের শেষ দিন পর্যন্ত ওই পদেই তিনি ছিলেন। ১৯৫৮ শেষ দিকে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, আর ১৯৫৯-এর ২১শে জানুয়ারি আমরা তাকে চিরদিনের মতন হারিয়েছিলাম। সেই বাঙালির মেরুদণ্ড আজ আর কোথায়? কোথায় আর সেই প্রতিভাবান ব্যক্তিরা? তার উত্তর আর মেলে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।